সাগর, দীপিকা, এর আগে এত বাজে মজার কথা আমি কোনোদিন শুনিনি। অনিশা, এটা মজা না, সত্যি কথা। আর তুই এটা যত তাড়াতাড়ি স্বীকার করে নিতে পারবি তোর জন্যই সেটা ভালো। না, আমি তোদের দুজনকে এই কাজটা কিছুতেই করতে দেব না। তুমি ফালতুই টেনশন করছো আনিশা। আমরা যা কিছু করছি তাতে আমাদেরই লাভ হবে, আর তোমারও। সাগর, লাভ লোকসানের কথা ভাবার আগে ঠিক ভুলের কথাটা ভাবা উচিত। ব্যাস অনিশা, এই নীতিবিজ্ঞানের জ্ঞান দিয়ে আমাদের বোর করা বন্ধ কর। আর তোর এই লেকচার শুনে আমরা নিজেদের সিদ্ধান্ত বদলাবো না। দেখে নিস, তোদের দুজনকে কিন্তু পস্তাতে হবে। ও নো, এই গাড়িটা তো আমাদের দিকেই আসছে। এখন কি করব? হ্যালো স্যার। হ্যালো। হ্যালো ম্যাম। সাগর, তুমি কি মীরকে একা উপরে নিয়ে যেতে পারবে ঠিক করে? আগেও অনেকবার নিয়ে গেছি। মদ খাওয়ার পর সবসময় এরকম ড্রামা করে। ঠিক আছে, তো আমি ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পেয়েছে। আর শোনো, সকালে তাড়াতাড়ি উঠে বিয়ে বাড়ি যেতে হবে। ওকে, গুড নাইট। গুড নাইট। সকালে দেখা হবে। আর শোনো, তাড়াতাড়ি এসো, সবসময় মতো লেট করো না। ওকে। স্যার, আমরা কোনো সাহায্য করব? একটা হুইল চেয়ার নিয়ে এসো। হুইল চেয়ারের কি দরকার স্যার? আমরা দুজনে কে উপরে নিয়ে যাচ্ছি। আপনার রুম নাম্বার 303, তাই না? যেটা করতে বলেছি সেটা করো। ক্ষমা করবেন স্যার, এক্ষুনি আনছি। তোলো একে। যখন সহ্য করতে পারিস না তখন খাস কেন? স্যার, কিছু খাবেন? একটা স্যুপ নিয়ে এসো। ওকে স্যার। স্যার, এরা স্যুপ অর্ডার করেছে। জবে থেকে ওরা এই হোটেলে এসেছে এই নিয়ে 3 বার হলো। জানি না এত মদ খায় কেন, যখন সহ্যই করতে পারে না। সাগর স্যার, মীর স্যার, স্যার রুম সার্ভিস। স্যার। কি হয়েছে? দরজা খুলছেন না? না, দেখ না, দুপুর হয়ে গেল, মনে হয় এদের রুম সার্ভিসের দরকার নেই। হতে পারে হয়তো ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছে এতক্ষণ? হ্যাঁ, সকালে আমি ফোনও করেছিলাম ব্রেকফাস্টের অর্ডারের জন্য, কিন্তু ওরা তো ফোনই তুললো না। আর আজ তো ওদের কোনো বিয়ে বাড়িতেও যাওয়ার কথা ছিল। বিয়ে বাড়ি যাওয়ার ছিল আর এখনো ঘুমোচ্ছে? তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি ম্যানেজার স্যারকে নিয়ে আসছি। ঠিক আছে। আমি দীপিকা ম্যাডামকে ডাকছি। ঠিক আছে। স্যার, স্যার, স্যার দরজা খুলুন। দেখুন না ম্যাডাম, দুজনের মধ্যে কেউই দরজা খুলছেন না। সাগর, সাগর দরজা খোলো। মীর, মীর দরজা খোলো। সাগর, আমাদের চিন্তা হচ্ছে, দরজা খোলো। ম্যাডাম, মিস্টার মীরের ব্যাপারটা তো বুঝতে পারছি, কিন্তু সাগর বাবু, উনি তো কালকে রাত্রে নেশাও করেননি। আমি ফোন করছি, ফোনটাও ধরছে না। ম্যাডাম, আপনি যদি বলেন তাহলে আমি মাস্টারকে দিয়ে দরজাটা খুলতে পারি। হ্যাঁ প্লিজ। নীল, তুমি ভাবতেই পারবে না এই বেড়াতে যাওয়াটা নিয়ে আমি কত খুশি। শেষ পর্যন্ত তোমার অফিস আর আমার অফিস রাজি হয়েই গেল। আমাদের 1 সপ্তাহের ছুটি। একটা লোক যদি দিনে 14 ঘন্টা কাজ করে তাহলে তার সুন্দরী স্ত্রীর সাথে সময় কখন কাটাবে? হ্যাঁ নীল, তুমি রাস্তা দেখো আগে। তুমি জানো যে তুমি যখনই গাড়ি চালাও আমার কত ভয় লাগে। আরে তুমি অহেতুক ঘাবড়াচ্ছ। হ্যাঁ, আরে ওই দেখো, ওটা কি? ওখানে একটা মেয়ে আহত হয়ে পড়ে আছে, দেখো। নীল, আমাদের ওকে হেল্প করা উচিত। শুনছেন? শুনুন, চোখটা খুলুন। এ তো অজ্ঞান হয়ে গেছে। আমি জল নিয়ে আসছি। জল খান। চোখ খুলুন, চোখ খুলুন। হ্যাঁ খুলুন। সিআইডি? নীল, আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আমি সিআইডি কেও ফোন হ্যাঁ করছি। ঠিক আছে।
এসিটাও অন আছে আর জানলাটাও খোলা। তোমাদের মধ্যে কেউ কি কোনো জিনিসে হাত দিয়েছো এখানে? না স্যার, আমি শুধু নার্ভটা দেখেই আপনাদেরকে ফোন করে ডেকেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে সাগর আর মীর নেই। কাল রাত অব্দি তো ঠিক ছিল দুজনই। ওলটাও তো দেখি এটাকে। এই দেখো ফ্রেডি, একে গলা টিপেই মারা হয়েছে। হ্যাঁ স্যার, গলায় তো কালশিটে দাগ পরিষ্কার দেখা যাচ্ছে। চিহ্ন দেখে তো মনে হচ্ছে নাইলনের কোনো দড়ি দিয়েই চাপা হয়েছে গলাটা। অদ্ভুত ব্যাপার, এর শরীরে তো কোনো রকম আঘাত বা কাটার কোনো চিহ্নই নেই। স্যার, হতে পারে মীরের খুন হয়েছে আর সাগর এমনিই মরে গেছে। হার্ট অ্যাটাকের কারণে হতে পারে বা অন্য কোনো রোগের কারণে মারা গেছে। না স্যার, সাগরের এরকম কোনো রোগ ছিল না। আপনি চাইলে আমি ওর মেডিকেল রিপোর্ট আপনাকে দেখাতে পারি। মেডিকেল রিপোর্ট তো আমরা দেখবই, কিন্তু তোমার পরিচয় কি? আমি দীপিকা, সাগর আর মীরের খুড়তুতো বোন। আমরা এখানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছিলাম। তো এই বিয়েটা কবে? স্যার আজকে সকালেই ছিল। কাল রাত দেরি করে শোয়ার জন্য সকালে আমার ঘুমই ভাঙলো না। আর রাতেই এরা দুজন মারা গেছে। তোমাদের মধ্যে শেষবার কে দেখেছিল এই দুজনকে? স্যার আমি দেখেছিলাম। কালকে রাত্রে মিস্টার মীর প্রচুর মদ খেয়েছিলেন, তাই হুঁশ ছিল না। তাই মিস্টার সাগর ওনাকে ধরে ধরে হোটেলে নিয়ে এসেছিলেন, তখনই দেখেছিলাম। আচ্ছা, মীর কি মাঝে মধ্যেই মদ খেত? হ্যাঁ স্যার, মীর একটু বেশিই মদ খেত, আর মদ খেলেও সামলাতে পারতো না। তারপরে আর কেউ দেখেছে এদেরকে? হতে পারে যে কেউ রুমে এসেছিল রুম সার্ভিসের জন্য বা অন্য কোনো কাজের জন্য। হ্যাঁ স্যার, আমি এসেছিলাম রুমে স্যুপ নিয়ে। ওই সময় মীর স্যার বিছানায় শুয়েছিলেন আর সাগর স্যার টিভি দেখছিলেন। তখন সময় কত হয়েছিল? এই প্রায় 12:30 হবে। ও, 12:30টার সময়। তার মানে তারপরে আর এই রুমের দরজা কেউ খুলেনি। তোমাদের মধ্যে কেউ আধ ঘন্টা আগে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলেছিল, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে দাঁড়াচ্ছে অন্য কেউ এসেছিল এই রুমটাতে, কোনো তৃতীয় জন, হয়তো এই জানলা দিয়েই। এটা অসম্ভব স্যার। আমাদের সিকিউরিটি গার্ড সব সময় নিচে পাহারা দেয়, কেউ কিভাবে ওপরে আসতে পারে? কোনো গেস্ট এসেছিল এদের সঙ্গে দেখা করতে? না, কোনো গেস্ট আসেনি এখানে, জানলা দিয়েও কেউ আসেনি। তার মানে দাঁড়াচ্ছে এই খুনটা হোটেলের স্টাফেদের মধ্যেই কেউ করেছে, আর ওই একই পদ্ধতিতে। আরও নিশ্চয়ই এই দরজা দিয়েই ভেতরে ঢুকেছিল, ডুপ্লিকেট চাবি দিয়ে এই রুমের দরজাটা খুলেছিল। স্যার এইসব আপনারা কি বলছেন? আমরা আমাদের কাস্টমারদের খুন কেন করব? হয়তো লুট করার উদ্দেশ্যে। রেডি পঙ্কজ, রুমটাকে ভালো করে তল্লাশি করো। স্যার, স্যার আমি তো রাত্রিরে 2টো পর্যন্ত করিডোরে ফোনে কথা বলছিলাম। ওই সময় কাউকে ওনার ঘরে ঢুকতে দেখিনি। তোমার রুম কোনটা? স্যার ওই 304। স্যার, স্যার এই ড্রয়ারের ভিতরে টাকা রয়েছে। টাকা? ও, মানে খুনটা টাকার জন্য করা হয়নি। আর রুমের ভেতরটাও একদম গোছানো, দেখে মনে হচ্ছে না যে কোনো ধস্তাধস্তি হয়েছে এখানে। হ্যাঁ স্যার, স্যার যদি বাইরে থেকে কেউ আসতো তাহলে নিজের প্রাণ বাঁচানোর জন্য তো ধস্তাধস্তি করতো। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যেই ঢুকুক না কেন সে পরিচিতদের মধ্যেই কেউ ছিল। কি দীপিকা, কি বলো? হ্যাঁ স্যার আপনি আমাকে সন্দেহ করছেন? না না না, আমি তো শুধু কথার কথা বলছি। এই রুমের মধ্যে কি ঘটেছিল সেটা কেউ জানে না, একটা রহস্য সেটা। স্যার, একটা মোবাইল ফোন। স্যার এটা তো সাগরের ফোন। সাগরের ফোন? আর মীরের ফোন পেলে? না। মীরের ফোনটা? স্যার জানি না কোথায়। কোনো ব্যাপার নয়, আমরা ঠিক খুঁজে নেব। রেডি পঙ্কজ, আশেপাশের অন্য রুমগুলো সার্চ করো, আর এখানে যতগুলো আঙুলের ছাপ পাও সব তুলে নাও। হ্যালো, হ্যাঁ, কি, কোথায়? এক্সকিউজ মি, হ্যাঁ? এই ওয়ার্ড নাম্বার 3টা কোন দিকে? ওইদিকে। এদিকে? আপনারা সিআইডির লোক? হ্যাঁ ঠিক। আপনি নীল? আগে হ্যাঁ। আপনি আমাদের সিনিয়র ইন্সপেক্টর মিস্টার দয়াকে ফোন করেছিলেন। একজন পেশেন্ট আমাদেরকে খুঁজছে। হ্যাঁ স্যার, একটি মেয়ে, আমি আর আমার বউ তাকে মারোয়া রোডে রাস্তার ধারে আহত অবস্থায় দেখতে পেয়েছিলাম। ঘায়েল অবস্থাতে? স্যার দেখে মনে হচ্ছিল কেউ জেনে বুঝে ওনাকে ওখানে ফেলে দিয়ে গেছে। ওনাকে দেখতে পারি? কোথায় উনি? হ্যাঁ আসুন স্যার। থ্যাংক ইউ। রেখা,
এনারা সিআইডি থেকে এসেছেন। আচ্ছা, এটা বলুন যে এনার কাছ থেকে আপনারা কিছু পেয়েছেন? হ্যাঁ স্যার, স্যার এনার কাছে আমরা এই লাইসেন্সটা পেয়েছি। আর স্যার এই মোবাইলটাও পেয়েছি। অনিশা? স্যার আমরা ভাবলাম যে এনার বাড়ির লোকেদের ফোন করে জানিয়ে দিই, তো আমরা ওনার ফোন থেকে কয়েকজনকে ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন তোলেইনি। কেউ ফোন তোলেনি? না স্যার। দীপিকা, সাগর, মীর? আরে স্যার, এটা তো দেখছি ওরাই। এদের সবাইকে ফোন করেছিলেন আপনি? আগে হ্যাঁ স্যার, এনার ফোন লিস্টে এনাদের সাথেই উনি বেশি কথা বলেছিলেন, এই জন্য। ঠিক আছে, এনার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাদের প্রয়োজন হলে আমরা আপনাকে কল করে নেব। এখন আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ। ডাক্তারবাবু, এখন ওনার শরীর কেমন আছে? স্যার ওনার সামান্য চোট লেগেছে, কিন্তু আঘাত লাগার কারণে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন ঠিক আছেন। ওনার সঙ্গে কথা বলা যাবে তো? হ্যাঁ স্যার। অনিশা দেবী, অনিশা দেবী চোখ খুলুন, দেখুন সিআইডির লোকেরা এসেছেন, ওনারা আপনার সঙ্গে কথা বলতে চান। দেখুন অনিশা দেবী, আপনি ভয় পাবেন না, আমাদেরকে খুলে বলুন যে আপনার সাথে কি হয়েছিল। আর এই দীপিকা, মীর আর সাগর, এরা আপনার কে হন? ওরা আমার খুড়তুতো ভাই বোন, কিন্তু ওরা ওর সাথে কি করেছে? কার সাথে? মীরের সাথে। দেখুন অনিশা দেবী, মীর মারা গেছে, আর তার সাথে সাগরও। কি? হে ঈশ্বর, আমার তখনই মনে হয়েছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে। অনিশা দেবী, আপনি কি বলতে চান প্লিজ পরিষ্কার করে বলুন। আমাদের এক রিলেটিভের বিয়ের অনুষ্ঠান ছিল। কাল রাতে আমরা চারজন ওরই সঙ্গীত সেরেমনি থেকে বাড়ি ফিরছিলাম। তখনই মারোয়া রোডে তোরা দুজন ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছি, ভয় পেও না, এসব আমাদেরই প্ল্যান ছিল। চলো। মীরের মোবাইল ফোন রাস্তায় কোথাও ফেলে দিও, আর খেয়াল রেখো যতক্ষণ না আমরা টাকা পাচ্ছি ততক্ষণ যেন মীর অজ্ঞানী থাকে। এই নাও নতুন সিম কার্ড। মীরের পরিবারের সাথে মুক্তিপণের জন্য ফোন এই নাম্বার দিয়েই করবে। আর হ্যাঁ, আমাদের ফোন করবে না, দরকার হলে আমরাই ফোন করে নেব। না, আমি তোদের দুজনকে এরকম কিচ্ছু করতে দেবো না। আরে মীর আমাদের খুড়তুতো ভাই হয়। আনিশা, তুমি আমাদের প্ল্যানে একদম নাক গলাবে না, না হলে কিন্তু। তা না হলে কি? মীরকে আমরা পরে কখনো দেখে নেব, প্রথমে তোমরা এর ব্যবস্থা করো। চল। এটা কি করছিস তোর আমার সাথে? দীপিকা, তুই আমার সাথে এটা করতে পারিস না। দীপিকা আর সাগর টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে। ছাড়ো আমাকে। ও, তার মানে দীপিকা আর সাগর ওর কাকাতো ভাই মীরকে কিডন্যাপ করাতে চাইছিল? হ্যাঁ স্যার, যদি আমি আগে বুঝতে পারতাম যে ওদের দুজনের মাথায় এরকম একটা প্ল্যান রয়েছে, তাহলে আমি মীরকে আগেই সাবধান করে দিতাম। কিন্তু আমি অজান্তে ফেঁসে গেছিলাম ওদের প্ল্যানের মধ্যে। আর যখন আমি বলি ওদের যে এসবের মধ্যে থাকবো না, তখন ওরা আমাকে চলন্ত গাড়ি থেকে ঠেলে নিচে ফেলে দেয়। কি দিনকাল পড়েছে, আত্মীয় স্বজন নিজের পরিবারের লোকের সাথে এরকম ব্যবহার করতে পারে? আমার তো কপাল ভালো ছিল যে একটা গাছে আটকে যাওয়ায় আমি খাদে পড়তে পড়তে বেঁচে যাই, তা না হলে আমিও মীরের সঙ্গে মারা যেতাম। কিন্তু সাগর কি করে মারা গেল? সেটার আমরা খোঁজ করার চেষ্টা করছি। স্যার মনে হচ্ছে এই কাজটার পেছনে দীপিকা জড়িত আছে। ওই হোটেলের রুমে গিয়ে দুজনকে মেরে দিয়েছে। ঠিক তাই, আর সেই কারণেই অনিশার ব্যাপারে কিচ্ছু সে বলেনি। কিন্তু ও মীরকে মারতে যাবে কেন? ও তো শুধু ওর থেকে টাকা চেয়েছিল। সেই জন্যই তো ওখানে ওরা কয়েকজন গুন্ডাকে ডেকেছিল, যাতে মীর কখনো জানতে না পারে যে কে মীরকে কিডন্যাপ করেছে। হতে পারে দীপিকা আর সাগরের মধ্যে টাকার লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয়েছিল, আর তার জন্যই ওরা প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারেনি। হ্যালো পঙ্কজ, আমাদের মনে হয় যে মীর আর সাগরের খুনের পেছনে দীপিকার হাত রয়েছে। একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব ওকে অ্যারেস্ট করো। কি? দীপিকা পালিয়ে গেছে? ঠিক আছে। দীপিকা হোটেল থেকে পালিয়েছে? হ্যাঁ ফ্রেডি, দীপিকা পালিয়ে গেছে। আর অনিশা দেবী, এই কেসটাকে আমাদের সলভ করার জন্য আপনার হেল্প দরকার আমাদের। নিশ্চয়ই স্যার, আমি আপনাদের সাহায্য করার জন্য তৈরি। কি ব্যাপার ডক্টর সালুখে, খুব মন দিয়ে কাজ করছেন? তোমার ডাক্তার সারিকা, ও তো চলে গেছে ছুটি নিয়ে, আর দুটো লাশের বোঝা আমার কাঁধে। আরে ডক্টর সারিকা কি জানতো যে এরকম একটা কেস আসবে? আর এমনিতেও ও কিন্তু অনেক আগে থেকেই ছুটি নিয়েছিল, আর সমস্ত টিকিট আগেই কিন্তু বুক করা ছিল। হ্যাঁ ডক্টর, অভিজিৎ নিজে লাইনে দাঁড়িয়ে টিকিট বুকিং করিয়েছে সারিকার জন্য, হ্যাঁ তাই না? আরে ভাই, সমস্ত কথা তুই সবার সামনে
হ্যাঁ সালুকে, এতক্ষণে নিশ্চয়ই বিচক্ষণ অফিসারদের তুমি বলেছো কিভাবে মারা গেছে। বস, তোমার এই বিচক্ষণ অফিসাররা এরা অন্য কথার থেকে ফুরসত পেলে তবে তো লাশের কথা বলবে না। দেখুন স্যার, আমরা শুধু এখানে লাশের ব্যাপারেই কথা বলতে এসেছি। ও রিয়েলি? হ্যাঁ, বলুন বলুন। বস, এই মীরের মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। কেউ খুব জেনে বুঝে এর জ্যাগুলার ভেনের উপর চাপ দিয়েছে আর ভেঙে দিয়েছে। আর এই কাজটা কোনো এক্সপার্ট লোকের। ও খুব ভালো করে জানে যে গলার কোন অংশটাকে টিপলে তাড়াতাড়ি মৃত্যু হবে। মীর তো মদও খেয়েছিল, তাই না? মদ তো খেয়েই ছিল। আর আমি মীরের রক্তের মধ্যে ড্রাগস পেয়েছি, ডোডিন নামের ড্রাগস, যেটা মানুষকে গভীর ঘুমের মধ্যে পাঠিয়ে দিতে পারে। যখন মীরকে খুন করা হয়েছিল না, এ হয়তো জানতেই পারেনি। এই মীর হোটেল যাওয়ার আগে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, হয়তো ওখানে কেউ ওকে ড্রাগ দিয়েছিল। কিন্তু মীর মারা গেছে কখন? মীরের মৃত্যু হয়েছে প্রায় 16 ঘন্টা আগে। 16 ঘন্টা আগে? তার মানে যখন ওই সাগর হুইল চেয়ারে বসিয়ে মীরকে হোটেলের মধ্যে নিয়ে যাচ্ছিল ততক্ষণে মীর মারাই গেছিল? একদম ঠিক দয়া। ইনফ্যাক্ট সাগর মীরকে নয়, মীরের লাশটাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছিল। তাহলে সাগরের মৃত্যু কখন হলো? সাগরের মৃত্যু হয়েছে মীরের মৃত্যু ঠিক 12 ঘন্টা পরে। আর সাগরের দেহের উপর কোথাও কোনো ধরনেরই চোট নেই। তাহলে মারা গেল কিভাবে সালুকে? এর মৃত্যু হয়েছে সাফোকেশনের কারণে। কোনোভাবে এর নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, অক্সিজেন এর ফুসফুসে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই কারণে সাগরের মৃত্যু হয়েছে। কিন্তু স্যার, সাগরের মৃত্যু হলো কি করে? এটা জানতে এখনো বাকি আছে। কিন্তু হ্যাঁ, আপাতত তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারি। কি? কিরকম প্রমাণ? 1 মিনিট। বস, এটা মীরের কাপড়ের রোয়া, আর এই পাত্রটার মধ্যে সাগরের কাপড়ের রোয়া। স্যার, এটা আবার কেমন ধরনের সূত্র হলো? আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবা, আগে বড়দের কথা মন দিয়ে শুনতে হয়, তবেই বুঝতে পারবে। হ্যাঁ বস, মীরের কাপড়ের রোয়াটা আমি সাগরের পোশাকের পেছনের দিক থেকে পেয়েছি, আর সাগরের কাপড়ের রোয়া আমি মীরের পোশাকের সামনের দিক থেকে পেয়েছি। কি 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 কি? মীরের শার্টের রোয়া সাগরের শার্টের পিঠের দিকে, আর সাগরের শার্টের রোয়া মীরের শার্টের সামনের দিকে? আপনি কি আমাদের প্রমাণ দিচ্ছেন নাকি আমাদের আরো গুলিয়ে দিচ্ছেন? অভিজিৎ, প্রত্যেকটা বন্ধ দরজা খোলার পর নতুন প্রমাণের দরজা খোলে। আপাতত এই তালাটার চাবি খুঁজতে হবে। এখন এটা জানতে হবে এই দুজনের কাপড়ের রোয়া একে অপরের পোশাকের উপর এলো কি করে। খোঁজ নিয়ে নেবো সালুকে। তুমি এত কিছু তথ্য যেখানে জেনেছো, এর পরেরটা আমরাও নিশ্চয়ই জেনে নেব। স্যার, ওই দীপিকার তো কোনো খবরই পেলাম না। ও না নিজের বাড়ি গেছে, না কোনো বন্ধুর কাছে গেছে। তাছাড়া স্যার, ও নিজের ফোনটাকে হোটেলের বাইরেই হয়তো ফেলে দিয়েছে, যাতে কেউ ওর পিছু না নিতে পারে। এটার একটাই মানে দাঁড়ায়, দীপিকার কোনো না কোনো সম্পর্ক আছে মীরের খুনের সঙ্গে, সেই জন্যই তো ও পালিয়ে গেছে। স্যার, যদি সত্যি এমন হয়ে থাকে তো দীপিকার আগেই উধাও হয়ে যাওয়ার কথা। ও আমাদের মিট করলো কেন? বা ও হয়তো এটা বুঝতে পারেনি যে সাগর মারা যাবে, আর যেই মুহূর্তে সাগর মারা গেছে পুরো প্ল্যানটা উল্টে যায়। আর অনিশাও তো এই কথাই বলেছিল। হ্যাঁ স্যার, আর অনিশাও জানতো না যে দীপিকা কোথায় গেছে, আর মীরকে বিয়ে বাড়িতে ড্রাগস কে দিয়েছে সেটাও জানে না। স্যার, মনে হচ্ছে এই সাগর আর দীপিকার মিলিত ষড়যন্ত্রে এই বেচারা অনিশা অকারণ ফেসে গেল। স্যার, হ্যাঁ, ফোন রেকর্ডস পাওয়া গেছে। স্যার, এই রেকর্ডসে একটা অদ্ভুত ব্যাপার আছে। কি? স্যার, এটাই যে কাল রাত থেকে আজ সকাল 6টা পর্যন্ত সাগরকে মীরের নাম্বার থেকে ফোন করা হয়। মীর? এটা কিভাবে হতে পারে স্যার? মীর তো মারা গেছে, তাহলে ওর ফোনটা কে ইউজ করছে? সোজা ব্যাপার, যদি মীর মারা গিয়ে থাকে তাহলে ওর ফোন কে ব্যবহার করবে? ওই খুনিই ব্যবহার করবে, তাই না, সাগরকে ফোন করার জন্য? সেই জন্যই মীরের ফোনটা পাইনি আমরা হোটেলের রুমের মধ্যে থেকে। হয়তো এই ফোনটা দীপিকার কাছেই আছে স্যার। এই দেখো, সাগর মারা যাওয়ার কয়েক মিনিট আগে ওর কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে, অজানা নাম্বার থেকে। অচেনা নাম্বার? তাহলে তো স্যার সাগরের মৃত্যু আর এই অচেনা নাম্বারের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। খোঁজ নিতে হবে এই দুটো নম্বরের ব্যাপারে, মীরের ফোন নাম্বার আর ওই অচেনা নম্বরের ব্যাপারে। 1 মিনিট। 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 1
স্যার ব্যাস এখানেই গাড়িটা থামান। এসো অনিশা, এটা কি সেই জায়গাটাই? হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে ওরা আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিল আর আমাকে অন্য একটা গাড়িতে তুলে দেয় খাদে ফেলার জন্য। আর দীপিকা আর সাগর ওইদিকে চলে গেছিল। দীপিকা সাগর ওইদিকে চলে গিয়েছিল? হ্যাঁ স্যার। কিন্তু একটা কথা বলো অনিশা, তুমি একদম নিশ্চিত যে এটা ওই জায়গায়, ওই রাস্তায় রাত্রি ছিল তখন? হতে পারে তুমি কোনো ভুল বলছো। না স্যার, আমি 100% শিওর এটাই সেই জায়গা যখন গুন্ডারা আমাদের গাড়ির সামনে এসেছিল। আমাদের গাড়িটার ওই গাছটার সঙ্গে ধাক্কা লাগে। ওই গাছটার সাথে? হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, এখানে গাড়ির চাকার দাগও দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে ব্রেক কষেছিল। আর স্যার। হ্যাঁ স্যার, এখানে আরো একটা গাড়ি ছিল, এই দেখুন, সেই গাড়িটাও টায়ারের দাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছ, এটা অন্য গাড়ির ছাপ। এই দেখো, কাঁচের টুকরো, কাঁচের টুকরো এগুলো। স্যার, হতে পারে মীর আর দীপিকার গাড়ির। হ্যাঁ, হতে পারে। কিন্তু স্যার, ওদের গাড়িটা যখন হোটেলে ফিরেছিল ঠিকঠাকই তো ছিল। হ্যাঁ, সেটাই তো ফেডরিক, যখন ওদের গাড়ি হোটেলে এসেছিল তখন একদম ঠিকঠাক ছিল। নিশ্চয়ই গাড়িটা রিপেয়ার করা হয়েছিল, কারণ যখন আমরা গাড়িটাকে হোটেলে দেখেছিলাম তখন একেবারে ঠিকঠাক যেরকম একটা গাড়ি থাকে। এটা অন্য কোনো চক্রান্ত। গুলি? নিখিল, ফোরশিপটা দাও তো। স্যার। গুলি চালানো হয়েছিল এখানে। অনিশা, যখন গুন্ডাদের সঙ্গে তোমার কথা কাটাকাটি হচ্ছিল তখন কি কেউ গুলি চালিয়েছিল বা গুলি চলছিল? না স্যার, আমার সামনে তো কিছু হয়নি। তাহলে হতে পারে আমি চলে যাওয়ার পরে সব হয়েছে। তুমি যাওয়ার পরে গুলি চলেছে। হ্যাঁ দয়া। আচ্ছা, সাগরের কাছে মীরের ফোন যেটা এসেছিল সেটা কোথা থেকে এসেছে জানতে পেরেছো? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 15 কিলোমিটার দূরে কোনো ধাবা আছে? একটা কাজ করো, ডিটেল লোকেশনের SMS বা MMS পাঠিয়ে দাও, ঠিক আছে? নেটওয়ার্কেরও। সিস্টার, আপনি অনিশাকে হসপিটালে নিয়ে যান। নিখিল, ফোন করে আর একটা গাড়ির ব্যবস্থা করো। ধাবা? তাহলে এটাই হলো প্রকাশ ধাবা। এখান থেকেই ফোন করেছিল সাগরকে। আসুন আসুন স্যার, কি খাবেন আপনারা? ডাল মাখনি, কড়াই পনির নাকি অন্য কিছু? এবার থাম ভাই, খাবারের নাম আর নিস না, তা না হলে এবার আমার ইঁদুরের মধ্যে পেট দৌড়তে লাগবে। সরি স্যার, মানে পেটের মধ্যে ইঁদুর দৌড়তে লাগবে। সেটা তো ভালোই হবে স্যার, আমার ব্যবসায় লাভ হবে। দেখো, আমরা এখানে খাবার খেতে আসিনি, তদন্ত করতে এসেছি। আমরা CID থেকে এসেছি। CID? তুই চুপ কর ছোটু। স্যার, কি হয়েছে? আমরা তো কিছু করিনি। হ্যাঁ, সেটা তো আমরা খোঁজ নিয়ে নেব। যাই হোক, এবার এটা বলো, 14 তারিখ রাত্রিবেলা তোমার এখানে কি কোনো কাস্টমার এসেছিল যে সারা রাত তোমার এই ধাবাতেই ছিল? সারা রাত? সারা রাত, রাত্রি 10টা থেকে 6টা পর্যন্ত। আর ও সারা রাত ফোনে কথা বলছিল? স্যার, ধাবায় ছিল না, কিন্তু হ্যাঁ, রাস্তার ওদিকে একটা গাড়ি দাঁড়িয়েছিল, তার ভিতরে একটা লোক বসেছিল আর সে ফোনে কারোর সঙ্গে কথাও বলছিল। আচ্ছা, তুমি কি ওকে ভালো করে দেখেছিলে? না স্যার, অন্ধকার ছিল তাই মুখটা দেখতে পারিনি। আচ্ছা, ও কি একা গাড়িতে ছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? ওর সঙ্গে ড্রাইভারও ছিল স্যার, 2-3 বার চা নিতে এসেছিল, নিজের জন্য আর অন্য লোকটার জন্য। আর হ্যাঁ স্যার, ও তো একটা কাঁচিও চেয়েছিল। হ্যাঁ, কাঁচি চেয়েছিল। কেন? কি করে বলবো স্যার, ড্রাইভারটা খুব অদ্ভুত ছিল। গাড়ির থেকে নামলো, মাটি আর পাথর জড়ো করে আবার গাড়িতে উঠে পড়লো। কি দিনকাল পড়েছে স্যার, আজকাল লোকজন
রাস্তার থেকেও মাটি আর পাথর চুরি করছে। অন্য কোনো কাজের জন্য ফেডরিক, মাটি আর পাথর অন্য কোনো কাজের জন্য। আচ্ছা, ওর ড্রাইভারও কি ফোনে কথা বলছিল? না স্যার, যে লোকটা পিছনে বসেছিল সেই কথা বলছিল। ড্রাইভারকে তো তুমি খুব ভালো রকম দেখেছো, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের জন্য ওরা একটা স্কেচ করাও, ঠিক আছে? এই হলো সেই রহস্য। মীরের লাশ এখানে পড়েছিল আর সাগরের ওখানে। মীরের মৃত্যু 7:30 হয়েছিল আর সাগরের ঠিক তার 12 ঘন্টা পরে, তাই তো? আর মৃরের মৃত্যুর কারণ নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া। সাগরের মৃত্যুর কারণ দম বন্ধ হওয়া। আর অভিজিৎ ঘরের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না, আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। স্যার, এই কেসটাতে সব থেকে অদ্ভুত ব্যাপার তো এটাই যে সাগর মীরের লাশের সাথে 12 ঘন্টা কেন কাটালো। আর স্যার, মীরের খুন যদি সাগরই করে থাকতো তাহলে ও আবার লাশটাকে হোটেলে নিয়ে আসার ঝুঁকি কেন নিত? বেশিরভাগ সময় খুনিরা খুন করার পর লাশকে কোথাও একটা লুকিয়ে রাখার চেষ্টা করে। তোমাদের দুজনের প্রশ্নের উত্তর এই চলন্ত এসি আর এই খোলা জানলার মধ্যে লুকিয়ে আছে, যা দয়া ক্রাইম সিনে দেখেছিলাম। স্যার, এটাও তো হতে পারে যে সাগরের দম আটকে আসছিল আর ও জানলাটা খুলে দিয়েছে যাতে ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নিতে পারে। না সচিন, ব্যাপারটা অত সহজ নয়। আমি তোমাদের বলেছিলাম না যে আমি মীরের পোশাকের ওপর সাগরের শার্টের রোঁয়া আর সাগরের শার্টের ওপর মীরের পোশাকের রোঁয়া পেয়েছি। দুজনের পোশাকের ওপরই একে অপরের পোশাকের রোঁয়া রয়েছে। ইয়েস স্যার। স্যার, এই দুজনের শার্টে একে অপরের রোঁয়া পাওয়া আর এসি অন থাকা অবস্থায় জানলা খোলা থাকা, এটা একটাই দিকে ইশারা করছে। আর সেটা কি? এই সাগর মীরের লাশটাকে এখানে আনার রিস্ক সেই জন্য নিয়েছিল যাতে ও মীরের মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা বলে চালাতে পারে। তার মানে স্যার, সাগর আগে মীরের লাশটাকে তুললো আর তারপর জানালা দিয়ে ফেলার চেষ্টা করেছিল। এক্স্যাক্টলি। ও ভেবেছিল সবাইকে এটা বলবে যে মদের নেশায় মীর জানলা দিয়ে নিচে পড়ে গেছে, কিন্তু ওর প্ল্যানে ও সাকসেসফুল হওয়ার আগেই ওর মৃত্যু ঘটে। হ্যাঁ স্যার, এই জ্বরটা তো অর্ধেকটা খুলেই গেল, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারলাম না যে এই ঘরে সাগর আর মীর ছাড়া আর তো কেউ ছিল না। তাহলে সাগর হঠাৎ একা একা কি করে মারা গেল? শচীনের মৃত্যুর রহস্য ওই অচেনা কলের মধ্যে লুকিয়ে আছে, যেটা সকালবেলা এসেছিল। হ্যাঁ পঙ্কজ, ওই নাম্বারটার ব্যাপারে জানতে পারা গেছে কোথা থেকে করা হয়েছিল? ভেরি গুড। কোত্থেকে এসেছিল? ঝুলা টাওয়ার। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ পঙ্কজ, থ্যাংক ইউ। অভিজিৎ, ঝুলা টাওয়ার তো ওইখানে আছে, একদম সামনেই, যেটা এখনো পুরো তৈরি হয়নি। একদমই ঠিক ডক্টর। স্যার, আপনি এখানটা দেখুন, ততক্ষণ আমরা ঝুলা টাওয়ার থেকে ঘুরে আসি, দেখে আসি ওখানে কি হয়েছিল। আরে স্যার, আপনারা কারা? কোথায় যাচ্ছেন? সিআইডি অফিসার আমরা, তোমার শ্বশুর বাড়ির লোক। সিআইডি? কিছু হয়েছে নাকি স্যার? কি হয়েছে স্যার? স্যার, আরে কিছু বলুন না স্যার। চুপচাপ এসো আমাদের পিছনে, বুঝেছো? এই দেখো, এইখান থেকে রুম নাম্বার 303 একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নিশ্চয়ই ওই লোকটা সাগরকে এখান থেকেই ফোন করেছিল। পরশু রাতে ডিউটিতে তুমিই ছিলে? হ্যাঁ স্যার, আমি তো রোজ রাতে এখানে ডিউটিতেই থাকি। তাহলে ঠিক করে মনে করে বলো, পরশু রাতে এখানে অচেনা কেউ এসেছিল এই বিল্ডিং এ? স্যার, কিছু কলেজের ছেলেরা এসেছিল, বলছিল কোনো সিনেমা শুটিং করবে। সিনেমার শুটিং? কোন সিনেমা? কি বলেছিল ওরা? ওরা বলছিল কোনো ছোট সিনেমা শুটিং করবে কলেজের পরীক্ষার জন্য। আমাকে 15,000 টাকা দিয়েছিল। আর তুমি ওদেরকে পারমিশন দিয়ে দিলে এখানে শুট করার? আগে আমার মনে হয়েছিল আমার আর আমার বাচ্চাদের একটু হেল্প হয়ে যাবে। আর খনিরও। খনি? হ্যাঁ খনি। তুমি বলো, ওদের নাম আর নাম্বার কিছু আছে তোমার কাছে? না স্যার। আচ্ছা, এটা বলো যে ওই বাচ্চাগুলো এসেছিল কি করে? স্যার, ওরা নীল রঙের গাড়িতে এসেছিল। নীল রঙের গাড়ি? গাড়ির নাম্বার কি? গাড়ির নাম্বার মনে নেই, খুব অন্ধকার ছিল। ভালো সিকিউরিটি দিচ্ছ তুমি, ওদের নাম ঠিকানা পর্যন্ত নাওনি, শুধু গাড়ির রংটা দেখে রেখে দিয়েছো, ব্যাস। ভুল হয়ে গেছে স্যার। কিন্তু হ্যাঁ স্যার, একটা ব্যাপার আছে যেটা হয়তো আপনাদের কোনো কাজে লেগে যেতে পারে। কি সেটা? স্যার, ওরা ওই ক্যামেরাটার ব্যাপারে কথা বলছিল, যেটা ওরা সঙ্গে নিয়ে এসেছিল। বলছিল খুব দামি, সামনে রাখতে হবে, ভাড়া দিতে হবে। ভাড়ার ক্যামেরা?
স্যার পঙ্কজা শ্রেয়া এটা খোঁজ নিচ্ছে যে স্টুডেন্টরা ক্যামেরা কোথা থেকে ভাড়া নিয়েছিল। গুড। আচ্ছা দয়া, ড্রাইভারের স্কেচ করা হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওই স্কেচটা আমরা সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পাঠিয়ে দিয়েছি। খুব শিগগির ওর পরিচয় আমরা পেয়ে যাব। তুমি এখানে? এলাম, ল্যাবে বসে বসে একদম বোর হচ্ছিলাম, তারপর ভাবলাম তোমাদের কাছে এসে একটু চা খেয়ে নি। আরে চা তো আপনাকে নিশ্চয়ই খাওয়াবো ডক্টর সালুখে, কিন্তু এমন আপনি কি প্রমাণ হাতে পেয়েছেন যার জন্য আপনি এখানে চলে এলেন? প্রমাণ তো হাতে এখনো পাইনি অভিজিৎ, কিন্তু পেতে চলেছি। এই দেখো, এই চার্টটা দেখছো? এটা তো কোনো ক্যালকুলেশন চার্ট মনে হচ্ছে। কি ব্যাপারে ক্যালকুলেট করছেন? বস, এটা মীর আর সাগরের মৃত্যুর ক্যালকুলেশন চার্ট। যদি আমার ক্যালকুলেশনটা ঠিক হয়ে যায় না, তাহলে সাগরের নিঃশ্বাস বন্ধের কারণটা চুটকিতে পেয়ে যাব, চুটকিতে। স্যার আসুন। স্যার ইনি হলেন মিস্টার মোহন। সেই কলেজ স্টুডেন্টদের ক্যামেরাটা ভাড়ায় ইনি দিয়েছিলেন। কোন কলেজের স্টুডেন্ট ছিল ওরা? স্যার কিউআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার। এই মেডিকেল কলেজের ছেলে মেয়েদের ফিল্ম মেকিং আমার কবে থেকে ইন্টারেস্ট হলো? কতজন এসেছিল? স্যার 4 জন স্টুডেন্ট ছিল। 4 জন ছিল তাহলে? ওদের মধ্যে কেউ নিশ্চয়ই নাম বলেছিল তার? হ্যাঁ স্যার, একটা ছেলে ওর নাম আর নাম্বারটা দিয়েছিল। কি নাম কি ওর? সুনীল। স্যার মোবাইলটা সুইচ অফ বলছে। আসার সময় অনেকবার চেষ্টা করেছি। নিশ্চয়ই কোনো মেডিকেল স্টুডেন্ট আছে যে এই দুজনের উপর নজর রেখেছিল, মীর আর সাগরের ওপর। হ্যাঁ স্যার, আর সকালে যে প্রাইভেট নাম্বার থেকে সাগরের কাছে কল এসেছিল সেটাও এদের মধ্যেই কেউ করেছে নিশ্চয়ই। ব্যাস, ওই মেডিকেল কলেজে গিয়ে ওই স্টুডেন্টদের সঙ্গে কথা বলো, নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া তো যাবেই। হ্যালো, ড্রাইভারের খোঁজ পাওয়া গেছে? কোথাকার? এই ড্রাইভারটা চন্দন মনে হচ্ছে এখান থেকে পাত্তাড়ি গুটিয়েছে। খোঁজো তো। পঙ্কজ, টাকার ব্যাগ তো এখানেই রয়েছে। টাকার ব্যাগ, তার মানে শহর ছেড়ে পালায়নি। টাকা নিতে অবশ্যই ফিরে আসবে। আরে দাদা! হ্যাঁ স্যার। একটু শুনুন স্যার, আরে এই চন্দন কোথায় গেছে আপনি বলতে পারবেন? গাড়ি তো এখানেই আছে, এইখানেই থাকবে। ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা, এটা ওই গাড়িটাই নয় তো যেটা ওই ধাবাওয়ালা দেখেছিল? চলো তো দেখি একবার। স্যার, স্যার এই গাড়িটা দীপিকার। এই দেখুন পেপারস। দীপিকার গাড়ি এটা? আর এই যে, এই দেখো, পাথরে লেগে আছে রক্ত। এগুলো বোধহয় ওই পাথরেরই টুকরো যেগুলোকে ড্রাইভার ওই ধাবার পাশে থেকে জোগাড় করেছিল। আর এই দেখো কাঁচিও। কি কাজে ব্যবহার করেছো এটাকে? স্যার আমি তো কিছু বুঝতেই পারছি না। এই গাড়ির ড্রাইভারও নিখোঁজ, এই পাথর কাঁচি এই জিনিসগুলোর সাথে কি সম্পর্ক স্যার? পঙ্কজ, সেটাও আমরা জানতে পারবো। সে যেই ছিল যে এই গাড়ির পেছনে বসেছিল, ওই সারা রাত মীরের ফোন থেকে সাগরের সাথে কথা বলেছিল। আর এবার এই শুকিয়ে যাওয়া রক্ত খুব শিগগিরই আমাদের ওর ঠিকানাটা দিয়ে দেবে। করণ, তুই দুদিন ধরে ক্লাসে আসিস না কেন? প্রফেসর ভীষণ রেগে যাচ্ছেন কিন্তু। কি করব ভাই, জ্বর কমছিলই না, মনে হয় আমার ফ্লু হয়ে গিয়েছিল। জ্বর? ওর মাথা তো একদমই ঠান্ডা। স্যার, তোমরা 4 জন নিজেদেরকে খুব বড় বিপদে ফেলেছো। কি ধরনের বিপদ স্যার? সেটার উত্তর আমি নয়, সিআইডি দেবে। সিআইডি? বিজু, আপনারা সব এখানে? আমার খুব ভুল হয়ে গেছে যে তোমাদের ওখানে শুটিং করতে দিয়েছি। সিআইডি চক্করে ফেসে গেলাম আমি। কিন্তু সিআইডি কেন? শুটিং করাটা কোনো বেআইনি কাজ তো নয়। শুটিং করাটা বেআইনি নয়,
কিন্তু খুনিকে হেল্প করা বেআইনি, আর তার জন্য তোমরা সবাই জেলে যেতে পারো, বুঝলে? স্যার খুন? আমরা কোনো খুনিকেও হেল্প করিনি স্যার। তোমরা যখন বিল্ডিং এ শুটিং করছিলে সেই সময় বিল্ডিং এর সামনে যে হোটেলটা রয়েছে রয়্যাল মুনে একটা অপরাধ করা হচ্ছিল, আর এই কাজটাতে তোমাদের মধ্যে কেউ একটা খুনিকে হেল্প করেছে। না স্যার, আমরা এরকম কেন করব? আমরা স্টুডেন্টস, আমরা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি, আর এরকম কিছু করে আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকারে কেন নিয়ে যাব? সেটা তো আমরা এক্ষুনি জানতে পেরে যাব। আচ্ছা এটা বলো যে যখন শুটিং চলছিল তোমাদের মধ্যে কেউ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, করণ গিয়েছিল উপরের ফ্লোরে নিজের ডায়লগগুলো মুখস্থ করার জন্য। ভাই অঙ্কিত, তুই আমাকে কেন আরে ফাঁসাচ্ছিস? ভাই, আমি তোকে ফাঁসাচ্ছি না, শুধু সত্যিটা বলছি। তুই তো নিজের হ্যান্ডিক্যামও নিয়ে গিয়েছিলি নিজের পারফরমেন্স রেকর্ড করার জন্য। হ্যাঁ স্যার, ও হ্যান্ডিক্যাম্প নিয়ে গেছিল, কিন্তু ও যখন ফেরত এলো তখন ওর মধ্যে কোনো ভিডিও ছিল আরে না। ওটা ভুল করে ডিলিট হয়ে গিয়েছিল। দেখো করণ, মিথ্যে বলো না, কারণ একটা মিথ্যেকে লুকানোর জন্য তুমি 100টা মিথ্যে বলবে, কিন্তু সিআইডির সামনে তুমি এটা করতে পারবে না, বুঝলে? তাই এটাই তোমার জন্য ভালো হবে যে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়া। বলো। উনি ঠিক বলছেন, যা কিছু হয়েছে করণ তুমি ঠিক ঠিক বলে দাও। স্যার, আমার ভয় হচ্ছিল আমার অ্যাটেন্ডেন্স কম বলে আমি এক্সামে ফেল করে যাব। তখনই হঠাৎ করে একদিন কেউ আমাকে একটা চিঠি পাঠালো, আর সঙ্গে একটা সিম কার্ডও। ওই চিঠিটাতে লেখা ছিল ওই হোটেলের রুমের মধ্যে যা কিছু হচ্ছে তা আমি লাইভ ফিডে রেকর্ড করবো আর সেটা ওকে দেবো, আর সঙ্গে ওকে ফোনও করবো, তাহলে ও আমাকে পাশ করিয়ে দেবে। আর স্যার আমি সেটাই করি। তার মানে ওই অপরাধটার ছবি যদি তুমি পাঠাতে আর ওই লোকটাকে মানে সাগরকে ফোন করতে, তাহলে তুমি পরীক্ষায় পাশ করে যেতে। হ্যাঁ স্যার। তুমি খুব খারাপ কাজ করেছো। কেউ তোমাকে কিছু একটা বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। চিঠিটা যে লিখেছিল সে তো বাঁচতে পারবেই না। তাছাড়া এই লেটারে আর কি লেখা ছিল? ওই চিঠিটাতে লেখা ছিল যে সাগর যেই লোকটাকে জানালা পর্যন্ত আনবে আমি সাগরকে ফোন করব, আর 5 বার রিং হওয়ার পরে আমি ওখান থেকে চলে যাব। তুই এটা কিভাবে করতে পারলি করণ? পাশ করার জন্য তুই কাউকে খুন করতে সাহায্য করলি? এটা খুব লজ্জাজনক, খুবই। আরে আমি এই ব্যাপারটা নিয়ে আগে থেকেই খুব লজ্জিত। এই বিষয়টা নিয়ে তোমার লজ্জিত হওয়া উচিত, বুঝেছো? আচ্ছা, ওই ফোন করার পর কি হলো? সাগর আমার ফোন ধরলো না, ও শুধু ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকলো। আমি ফোন করলাম, 5 বার রিং হলো, তারপর লাইন কেটে আমি ওখান থেকে চলে এলাম। ঠিক আছে, দেখো এই পুরো ব্যাপারটা আমাদের মধ্যে থাকাই ভালো, কারণ আমি চাই না যে যদি খুনি আমাদের আশেপাশেই থাকে তাহলে সে সেটা জানতে পেরে যাক। আমি বুঝতে পারছি স্যার। আর কারণ তোমাকে আমাদের সাথে যেতে হবে হোটেল রয়্যাল মুনে, যেখানে ক্রাইম হয়েছে। করণ, এবার বলো সাগর আর মীর এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছিল? এখানে স্যার, মীর সাগরের কাঁধে ঝুলছিল। আর তুমি প্রায় সকাল 6টার সময় ওদের ফোন করেছিলে? হ্যাঁ স্যার। কারণ তুমি ধরে নাও যে তুমি সাগর আর ইন্সপেক্টর সচিন মীর। ঠিক করে মনে করে বলো যে সাগর ঠিক কিভাবে মীরকে তুলছিল। আপনি আপনার হাত দুটো এখানে রাখুন, এইভাবে? হ্যাঁ, আর হাতটা মুঠো করে নিন। না, বন্ধ করে নিয়েছি। হ্যাঁ। ও, তার মানে হচ্ছে যে মীরের হাতটা সাগরের কাঁধে নয় বরং গলার কাছে ছিল। হ্যাঁ স্যার। এইভাবে? হ্যাঁ। আর তারপরে সালুকে স্যার, আপনিও ফ্রেডির মতো। 1 মিনিট সচিন, আমি কোনো আত্মার কথা বলছি না, আমি বিজ্ঞানের কথা বলছি। আমি রাইগার মর্টিসের কথা বলছি। মনে আছে অভিজিৎ, কয়েক বছর আগে এরকম একটা কেস হয়েছিল? তুমি জিজ্ঞেস করো তোমার এসিপি সাহেবকে। ওই কেসটায় একটা লাশ একজনকে গুলি করে মেরেছিল। আমি এটাই ভাবছিলাম ডক্টর সালুকে, আপনি এটাকে কাকতালীয় বলুন বা পাপের কর্মফল, যেই সময় সাগর মীরের লাশটাকে নিচে ফেলতে যাচ্ছিল রাইগার মোটিস সেট হচ্ছিল। ও সাগরের গলাটা পেঁচিয়ে ধরেছিল আর শ্বাস বন্ধ হওয়ার কারণে সাগর মারা যায়। এক্স্যাক্টলি, হয়তো এমনটা হয়েছিল। সাগর ঘরে এলো আর কারোর ফোনের জন্য অপেক্ষা করছিল, যার ওকে বলার কথা ছিল যে এক্স্যাক্টলি ওকে কি করতে হবে। ফোন আসার পর সাগর মীরকে বিছানা থেকে তুললো আর ওকে জানলার কাছে নিয়ে গেল, যাকে মীরের হত্যাটাকে আত্মহত্যা বলে চালানো যায়। কিন্তু একটা কথা অভিজিৎ, আমার মনে হয় না যে কোনো কাকতালীয় ঘটনা বা কোনো খারাপ কাজের খারাপ প্রতিফল, বরং আমার মনে হয় সাগরকে ফোনটা ওই সময় জেনে বুঝেই করা হয়েছিল, যখন মীরের হাতে রাইগার মোটিস স্টার্ট হয়েছে আর মীরের হাত সাগরের গলায় চাপ দিতে পারে। আপনার কথায় যুক্তি আছে ডক্টর সালুকে, বরং সাগরের কাছে পুরো রাতটা ছিল এই অপরাধটাকে চাপা দেওয়ার। ও সকাল অবধি কেন অপেক্ষা করলো? কারণ ও চেয়েছিল যে মীরের সঙ্গে সঙ্গে সাগরেরও টিকিট কাটা হয়ে যাক আর ওর কাছে পৌঁছানোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাক, আইন ওর কাছে পৌঁছতে না পারে। কিন্তু সালুকে স্যার, খুনি তো এখানে ছিল না, আর না তো খুনি ওই বিল্ডিং এ ছিল। তাহলে খুনি এটা কি করে জানতে পারলো যে মীরের শরীর কখন স্টিভ হয়ে যাবে আর সাগর ওকে কখন তুলবে? করণের ফোনের সাহায্যে। কিন্তু স্যার, সাগর তো আমার ফোন ধরেইনি।
5বার রিং হওয়ার পরে আমি ওখান থেকে চলে যাই। আমি বুঝিয়ে বলছি। শ্রেয়া, তুমি সাগরের ফোনে একটা কল করো তো। স্যার, ঠিক আছে সচিন, এবার তুমি ফোন করো। ঠিক আছে করণ, এবার তুমি তোমার ফোন থেকে সাগরকে ফোন করো। এটা কি স্যার? আমি ফোন করার পরে অন্যরকম রিংটোন হলো। একদমই তাই, একদম অন্যরকম রিং। এমন একটা রিং যেটায় সাগর সম্মোহিত হয়ে গিয়েছিল, হিপনোটাইজ। সেই জন্যই তো তোমার ফোন তুলতে পারিনি। স্যার, এত বড় চক্রান্ত? ঠিক বলেছ শ্রেয়া। এই অপরাধী কোনো সাধারণ মানুষ নয়, এক্সপার্ট আছে, এক্সপার্ট, যে রাইগার মর্টিস সম্পর্কে খুব ভালো জানে আর লোককে সম্মোহিতও করতে পারে। এটা আবার করণের কলেজের কোনো প্রফেসর নয় তো, বা কোনো এক্সপার্ট? আজ সব স্টুডেন্টরা ঠিক সময় পৌঁছে গেছো, ভেরি গুড। স্যার, আজ কি আপনি আমাদের পুরো ব্যাপারটাই দেখাবেন? হ্যাঁ, ভবিষ্যতে যারা ফরেনসিক ডক্টর হতে চাইছো তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু খুবই জরুরি। মনে হচ্ছে ম্যাডাম এসে গেছেন। এ কি অফিসার্স, আপনারা এখানে? হ্যাঁ, আমরা এটা ভাবলাম যে আমরাও ফরেনসিক সায়েন্সের এবিসিডি শিখিনি। হ্যাঁ, হয়তো কাউকে ইমপ্রেস করার কাজে লাগতে পারে। হ্যাঁ, কি অভিজিৎ? আচ্ছা প্রফেসর, আজ স্টুডেন্টদের কি পড়ানো হচ্ছে? স্যার, আজ রিগার মর্টিসের ক্লাস। ও, রিগার মর্টিস। হ্যাঁ স্যার। মানে লাশ কিভাবে স্টিফ হয়ে যায় সেটাই শেখাবেন আপনার স্টুডেন্টদের? হ্যাঁ হ্যাঁ স্যার, তাই এই ক্লাসের জন্য এই বিষয়ের বিশেষজ্ঞকে ডেকেছি। আচ্ছা, তা কে এই বিশেষজ্ঞ, এই এক্সপার্ট? একবার তাকে দেখে আমাদের চক্ষুগুলো ধন্য করি। আরে ফ্রেডি, বিশেষজ্ঞকে চিনতে পারলে না? প্রফেসর অনিশা। ওনার হাসি খুশি মুখটা দেখো। ওনার মুখে এমন হাসি দেখতে পাচ্ছি, এটা তখনই হয় যখন আসামিরা ওভার কনফিডেন্ট হয়ে যায় আর ভাবে সিআইডি থেকে বেঁচে গেছে, তাই তো? এটা কি বলছেন আপনারা? অবশ্যই খুনের প্ল্যানিংটা খুব ভেবেচিন্তেই করেছিলে তুমি, কিন্তু একটা ভুল করে ফেলেছিলে, সিআইডি কে কম গুরুত্ব দিয়েছিলে। এসব কি বাজে কথা বলছেন আপনারা? আমি কোনো খুনটুন করিনি, আমি তো নিজেই ইনজিওর্ড। ওরা তো আমাকে খাদে ফেলে দিয়েছিল। আপনারা কি ভুলে গেছেন নাকি সব? আমরা কিচ্ছু ভুলিনি। মনে হচ্ছে আপনার স্মৃতিশক্তি দুর্বল। তার মানে কি? মানে হলো আপনাকে খাদে ফেলা হয়নি, আপনি ওখানে নিজে নেমেছিলেন। আপনার শরীরে এই সমস্ত আঘাতের চিহ্ন, এগুলো আপনি নিজে তৈরি করেছেন। কি প্রমাণ আছে যে এসব আমি করেছি? অবশ্য আমরা জানি এটা যে ফরেনসিক ডাক্তার হওয়ার কারণে এই ব্যাপারে তুমি খুব বেশি প্রমাণ কিছু ছেড়ে রাখোনি, কিন্তু ওই গাড়িটাকে ওয়াশ করার কথা ভুলে গিয়েছি। পাথরে যে রক্ত পাওয়া গেছে আর কাঁচিতে যে আঙুলের ছাপ পাওয়া গেছে, সেটা আপনার অনিশা দেবী। আমাদের কাছে অনেক প্রমাণ আছে আপনাকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য। বাইরে যাওয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে। অনিশা দেবী, এবার শুধু জেলের দরজা আপনার জন্য অপেক্ষা করছে। এবার বলুন, আপনি এসব কেন করেছেন? দীপিকা সাগর প্ল্যান করেছিল যে মীরকে কিডন্যাপ করা হবে আর তার পরিবর্তে ওর ট্রাস্ট থেকে অনেক টাকা দাবি করা হবে। কিন্তু ওরা জানতো না যে আমি ওদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গেছিলাম, আর আমি ওদের বিরুদ্ধে একটা অন্য প্ল্যান তৈরি করছিলাম, যেটা ওদের প্ল্যানের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর ওই ড্রাইভার আর দীপিকাকে কি করেছিলেন আপনি? দুজনকে মেরে নীলগঞ্জের জঙ্গলে ফেলে দিই আমি। লজ্জা হওয়া উচিত তোমার। একটা ফরেনসিক ডক্টরের এটা দায়িত্ব হওয়া উচিত, সমাজ থেকে অপরাধ মোছার জন্য পুলিশের সঙ্গ দেওয়া, খুনিকে ধরতে সাহায্য করা। কিন্তু তুমি তোমার শিক্ষার অপব্যবহার করেছো, সেখানে তুমি নিজেই একজন অপরাধী। এরকম জঘন্য অপরাধের শুধু একটাই শাস্তি, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.